নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশনের অর্থ আমরা বাংলায় এই বিষয়টি বা মাতৃভাষা বা বাংলা ভাষাতে আমরা বুঝে নেব ওপেন ইনোভেশন বলতে কি বোঝায়, বা ওপেন ইনোভেশনের কোন কোন টেকনিক্যাল দিকগুলি রয়েছে যেগুলি সামাজিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই আমরা এই যে শব্দ দুটির সঙ্গে পরিচিত হচ্ছি, সেই শব্দ দুটি বলতে কি বোঝায় সেটি সম্পর্কে আমাদের কি প্রারম্ভিক ধারণা গঠন করা দরকার। ওপেন এবং ইনোভেশন। ওপেন কথাটির অর্থ হচ্ছে যে কোনো রকমের রিজিডিটি, কোনো রকমের বন্ডিং বা কোনো রকমের যেগুলোকে বলা হচ্ছে ব্যারিয়ার্স থাকবে না, এমন যে বিশেষ প্রক্রিয়া বা এমন যে বিশেষ অ্যাপ্রোচ, সেটাকেই ওপেন অ্যাপ্রোচ বা এমন ওপেন প্রসেস বলা হয়। এই ওপেন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটি মূলত একটি লিবারাল অ্যাপ্রোচ বা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, কিংবা বলা যেতে পারে ফ্লেক্সিবল অ্যাপ্রোচ বা ডায়নামিক অ্যাপ্রোচ, এই ধরনের বিষয়গুলির সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। ইনোভেশন শব্দটি আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ, যে শব্দটি সাধারণভাবে মনুষ্য সমাজ বা মনুষ্য সভ্যতার অন্তর্ভুক্ত জ্ঞান এবং বিজ্ঞান চর্চার বা অভিজ্ঞতার যথার্থ অনুশীলন এর পরিপ্রেক্ষিতে যে বিশেষ প্রকারের ফল লাভ হয়, অর্থাৎ জ্ঞান বা অভিজ্ঞতা যথাযথ বিচার বিশ্লেষণ করার পরে জ্ঞানকে যখন একটি বিশেষ রূপে, একটি নতুন রূপে বা নতুন ধারণা রূপে আমরা লাভ করি, যে ধারণা বা যে আইডিয়া বা যে কনসেপ্ট মূলত নতুন বলে মনে হয়, যেটি অত্যন্ত সৃজনশীল মানসিকতার একটি আউটকাম বা আউটপুট হিসেবে বা ফাইন্ডিংস হিসেবে চিহ্নিত করা হয়, যেটি সায়েন্টিফিক, ক্রিটিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এবিলিটির আউটকাম হিসেবে উল্লেখ করা হয়, বা বলা যেতে পারে যে সমস্ত সৃষ্টিশীল প্রক্রিয়ায় কোনো নতুন ধারণা বা নতুন কোনো কনসেপ্ট বা নতুন কোনো ইনফরমেশান, নতুন কোনো আইডিয়া ক্রিয়েট বা জেনারেট করার ক্ষেত্রে যখন একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠন কিংবা কোনো সমাজ, সমষ্টিগতভাবে হতে পারে, ব্যক্তিগতভাবেও হতে পারে, যখন তারা তাদের যে সমস্ত তথ্য, জ্ঞান, অভিজ্ঞতা সেগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে যখন নতুনভাবে আবিষ্কার করেন, তখন সেই আবিষ্কার করার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে ইনোভেশন। আর এই ইনোভেশনের জন্য যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে হাই ইন্টেলিজেন্স। একই রকমভাবে বলা হচ্ছে অ্যাডভান্স লেভেলে প্রবলেম সলভিং এবিলিটি, অ্যাডভান্স লেভেলের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, অ্যাডভান্স লেভেলের যেটাকে বলা হচ্ছে জাজমেন্টাল এবিলিটি। এই ধরনের এবিলিটিগুলি একজন ব্যক্তি বা একটি সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে যদি থাকে এবং সেগুলির যদি উপযুক্ত প্রয়োগ এর পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি বা সে ব্যক্তি সমুদায় বা সেই নির্দিষ্ট গোষ্ঠী যখন কোনো নতুন ধারণা বা নতুন আইডিয়া সবার সামনে নতুনভাবে তুলে ধরে বা উপস্থাপন করে, সেক্ষেত্রে এই ইনোভেশন শব্দটির দ্বারা সেই আবিষ্কারকে, সেই নতুন আবিষ্কারকে, সেই নতুন সৃষ্টিকে ইনোভেশন বলে আখ্যায়িত করা হয়। তো যাই হোক, ওপেন ইনোভেশন বলতে সাধারণভাবে বোঝাচ্ছে যে এমন একটি সৃষ্টিশীল প্রয়াস, এমন একটি সৃষ্টিশীল প্রচেষ্টা বা একটি সৃষ্টিশীল প্রক্রিয়া, যে প্রয়াস বা প্রক্রিয়া বা প্রচেষ্টা মধ্যে কোনো রকমের প্রথাগত বা অপ্রথাগত, মনুষ্য সৃষ্ট বা স্বাভাবিক কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে না,
বা প্রতিবন্ধকতাগুলিকে উপেক্ষা করে একটি সামগ্রিক গতিধর্মী বাতাবরণ বা একটি গতিধর্মী পরিস্থিতি নির্মাণ করতে সাহায্য করে বা নির্মাণ করা হয়। অর্থাৎ এমন একটি ডায়নামিক এনভায়রনমেন্ট বা এমন ডায়নামিক সিচুয়েশান ক্রিয়েট করা হয় যেখানে মূলত ফ্লেক্সিবিলিটি বলে একটি বিষয় বর্তমান থাকে, যে ফ্লেক্সিবিলিটির বিষয়গুলি মূলত তথ্য বা জ্ঞান বা অভিজ্ঞতা বা এর উপযুক্ত প্রয়োগ বা অনুশীলন হয়ে থাকে। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি ইনোভেটিভ অ্যাকশনের মধ্যে নিযুক্ত থাকে, পাশাপাশি সে ব্যক্তি যেমন নিজের জ্ঞান অভিজ্ঞতাগুলিকে তিনি যথেচ্ছভাবে প্রয়োগ করবেন, পাশাপাশি অন্যান্য কোনো ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান সংগ্রহ করতে তিনি কোনো প্রকারের দ্বিধা বোধ করবেন না, তা টেকনিক্যালি হোক বা নন টেকনিক্যালি হোক, সমস্ত ক্ষেত্রেই তিনি তার ফ্লেক্সিবল মাইন্ডসেট এবং এই যে ফ্লেক্সিবিলিটি সেটি কিন্তু মানসিকতার দিক থেকে, ভাবনা চিন্তার দিক থেকে, বিশেষত চিন্তনের দিক থেকেও আমাদের ফ্লেক্সিবিলিটি প্রয়োজন, বিচারকরণের দিক থেকেও ফ্লেক্সিবিলিটি প্রয়োজন, একই রকমভাবে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও ফ্লেক্সিবিলিটি প্রয়োজন। পাশাপাশি যে রিসোর্সগুলি, তা ইন্টারনাল বিভিন্ন রকম সোর্স থেকে আমরা রিসোর্সগুলিকে অ্যাভেল করতে পারি, পাশাপাশি এক্সটার্নাল বিভিন্ন রকম সোর্সগুলি থেকে ইনফরমেশান বা রিসোর্সগুলিকে আমরা অ্যাক্সেস করতে পারি। এই ইন্টারনাল বা এক্সটার্নাল বিভিন্ন রিসোর্সগুলিকে ইউটিলাইজ করার ক্ষেত্রে কোনো রকমের ব্যারিয়ার্স বা কোনো রকমের অবস্ট্যাকলসকে এক্ষেত্রে কোনোভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। যখন এই বিষয়টিকে বা এই নীতিটিকে মাথায় রেখে বা এই নীতিটিকে ফোকাস করার মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো সমাজ বা কোনো জনসম্প্রদায় বা কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন যখন এই পদ্ধতিতে নতুন কোনো রকমের কনসেপ্ট, নতুন কোনো রকমের আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া যখন ডেভেলপ করবে বা আইডিয়া যখন ক্রিয়েট করবে বা আইডিয়া যখন জেনারেট করবে, তখন সেই প্রসেসকে বা সেই অ্যাপ্রোচকে সাধারণভাবে আমরা মডার্ন এডুকেশনের পরিপ্রেক্ষিতে বা এডুকেশনের ভাষায় ওপেন ইনোভেশন বলে উল্লেখ করে থাকব বা উল্লেখ করব। এরপর আমরা দেখব এর বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো কী কী রয়েছে। চেসবর্গ এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন 2003 সালে। ওপেন ইনোভেশন শব্দটিকে চেসবর্গ প্রথম ব্যবহার করেছেন। ওপেন ইনোভেশন বলতে কি বোঝানো হয়েছে? বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ কনসেপ্ট, এটি একটি কনসেপ্ট টু ক্রিয়েট, কিসের কনসেপ্ট? টু ক্রিয়েট ইম্প্যাক্ট ইন অর্গানাইজেশন। এখানে বলা হচ্ছে সেই ধরনের ক্রিয়েশনকেই ইনোভেটিভ ক্রিয়েশন বলা যেতে পারে, যেটির একটি হায়ার লেভেল বা অ্যাডভান্স লেভেলের এফেক্ট ক্রিয়েট করা ক্ষমতা বা সম্ভাবনা থাকবে, বা বলা যেতে পারে অ্যাডভান্স লেভেলের ইম্প্যাক্ট ক্রিয়েট করার সম্ভাবনা বা ক্ষমতা থাকবে, সে বিষয়টি সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে বলা হচ্ছে যে কোনো একটি সংগঠন রয়েছে। সংগঠন বলতে আমরা সাধারণভাবে বোঝাই, কাকে বোঝাবো? যখন কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক গোষ্ঠী, যখন গোষ্ঠী নয়, কিছু সংখ্যক মানুষ যখন কিছু কমন উদ্দেশ্যকে সামনে রেখে যখন যুক্ত হয়, যূথবদ্ধ হয় এবং সেই কমন উদ্দেশ্য বা সেই সাধারণ উদ্দেশ্য পূরণ করার জন্য তারা নিজেরা কতগুলি সাধারণ নিয়ম কানুন বা রীতিনীতি নির্মাণ করে বা নির্ধারণ করে, সেই নির্ধারিত রীতিনীতি বা নিয়মকানুনগুলিকে উপযুক্তভাবে মেনটেন করার মাধ্যমে সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য যার যে ধরনের দায়িত্ব বা কর্তব্য নির্ধারিত হয়, সে দায়িত্ব কর্তব্য পালন করতে থাকে বা নিজের অ্যাসাইনমেন্ট পালন করতে থাকে যথাসময়ের মধ্যে। এইভাবে এই সমস্ত ক্রিয়া প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে যখন একসঙ্গে দুই বা ততোধিক মানুষ একসঙ্গে যুক্ত হয় বা সংঘবদ্ধ হয় এবং একসঙ্গে কাজ করে, এই যে কাজ করার যে প্রবণতা বা প্রচেষ্টা, তার পরিপ্রেক্ষিতে যে বিশেষ রকমের একটি ব্যবস্থা সৃষ্টি হয়, সেটিকে বলা হচ্ছে অর্গানাইজেশন। তো যে কোনো অর্গানাইজেশন, এখানে আমরা বলেছিলাম একজন ব্যক্তি হতে পারে, সেখানে ব্যক্তির সমষ্টিতে গড়ে ওঠা গোষ্ঠী হতে পারে, জনসম্প্রদায় হতে পারে বা সংগঠন হতে পারে। যে কোনো সংগঠনের কোনো ব্যক্তি বা ব্যক্তি সমুদায় যখন এমন কিছু নতুন কিছু ক্রিয়েশন করতে চান, এমন কিছু নতুন ক্রিয়েট করেন যে নতুন ক্রিয়েশন এর মধ্যে হায়ার লেভেলের বা অ্যাডভান্স লেভেলের ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার পসিবিলিটিস থাকে,
তখন সেই যে প্রসেসের মাধ্যমে এই ক্রিয়েশনটা হয়ে থাকে বা যে অ্যাপ্রোচের মাধ্যমে এই ক্রিয়েশন হয়ে থাকে, অর্থাৎ হায়ার বা অ্যাডভান্স লেভেলের ইম্প্যাক্ট ক্রিয়েট করার যে ক্রিয়েশন বা ক্রিয়েশনের যে সহায়তা, ক্রিয়েশনকে প্রভাবিত করার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকেই সাধারণভাবে ওপেন ইনোভেশন বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ প্যারাডাইম টু ডেভেলপ এফেক্টিভ ইনফ্লুয়েন্স। এটি হচ্ছে একটা প্যারাডাইম, এটি একটা স্টাইল অফ থট, এ স্টাইল অফ অপারেশন। এখানে কি বলা হচ্ছে, এমন একটি স্টাইল যে স্টাইলে বেসিক্যালি ফোকাস করা হয় যে এমন কিছু ক্রিয়েট করা হবে যেটা লেস এফেক্ট রয়েছে এমন নয়। এখানে সবসময় ফোকাস করা হয় যে সেই জিনিসটি ক্রিয়েট করা হবে বা সেই জিনিসটিকে ডেভেলপ করার দিকে ফোকাস করতে হবে যেগুলির মাত্রাতিরিক্ত বা তাৎপর্যপূর্ণ বা কার্যকরী প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়গুলিকে ক্রিয়েট করতে হবে, সেই বিষয়গুলিকে ডেভেলপ করতে হবে। সেই বিষয় ডেভেলপ করার যে বিশেষ প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে ওপেন ইনোভেশন। এরপর বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ মডেল অফ ইনোভেশন। এটি একটি কিন্তু যে সমস্ত ইনোভেশনের যে মডেলগুলি রয়েছে, অর্থাৎ ইনোভেশন কিভাবে হবে, কত রকমভাবে হবে। কেউ বলে যে একজন ব্যক্তি যখন সে স্বতঃস্ফূর্তভাবে অ্যাডভান্স লেভেলের ক্রিটিক্যাল থিঙ্কিং করে থাকেন, অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এবিলিটিকে ইউজ করে থাকেন, অ্যাডভান্স লেভেলের অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন বা অ্যাডভান্স লেভেলের রিসার্চ করেন এবং তার পরিপ্রেক্ষিতে যখন কোনো রকমের আইডিয়া বা কনসেপ্ট ক্রিয়েট করেন বা ডেভেলপ করেন, সেটিও একটি মডেল, যে ইন্ডিভিজুয়ালিস্টিক মডেল, যে মডেলটি হচ্ছে ইনোভেশনের একটি গুরুত্বপূর্ণ মডেল। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে ওপেন ইনোভেশনে হচ্ছে এই ধরনের একটা ইনোভেশন মডেল, অর্থাৎ ইনোভেশন কিভাবে হবে, নতুন কিছু সৃষ্টি কিভাবে হবে, এমন কিছু জিনিস সৃষ্টি করা হবে যার তাৎপর্যপূর্ণ বা কার্যকরী প্রভাব থাকবে, যার প্রভাবে ব্যক্তির পাশাপাশি সংগঠনের পাশাপাশি সমাজের পাশাপাশি যে কোনো সিস্টেম যেমন কী হবে, প্রভাবিত হবে বা উপকৃত হবে। এরপরে বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ সায়েন্টিফিক ইনকোয়ারি কগনিটিভ প্রসেস, সায়েন্টিফিক ইনকোয়ারি কগনিটিভ প্র্যাকটিসেস। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা অনুসন্ধিৎসু মন থাকে এবং সেই অনুসন্ধিৎসু মন বা অনুসন্ধিৎসু যে প্রবণতা বা অনুসন্ধান করার যে ইচ্ছা, সে প্রত্যেকটি অনুসন্ধান করার ইচ্ছার পেছনে কিন্তু কগনিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমরা অনুসন্ধান করতে চাই বা যে বিষয় সম্পর্কে আমাদের অনুসন্ধিৎসু মনোভাব গড়ে উঠেছে বা মানসিকতা গড়ে উঠেছে, সেই বিষয় সম্পর্কিত আমাদের কগনিশন থাকা অত্যন্ত প্রয়োজন। এবং পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, এই যে অনুসন্ধিৎসু মন, সেটিকে বৈজ্ঞানিক নীতির দ্বারা পরিচালন করতে যখন একজন ব্যক্তি সচেষ্ট হন এবং যখন বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে ব্যবহার করেন, পাশাপাশি এই কগনিটিভ বিভিন্ন রকমের যে প্রসেসগুলো রয়েছে, বিভিন্ন রকমের প্রসেস, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি থিঙ্কিং, যেমন আমরা বলতে পারি রিমেম্বারিং, যেমন আমরা বলতে পারি ইন্টিগ্রেটিং, হ্যাঁ, তারপরে অ্যাসিমিলেটিং, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকম ইভ্যালুয়েটিং, এই ধরনের যে সমস্ত যে কগনিটিভ প্রসেসগুলি রয়েছে, সেই কগনিটিভ প্রসেসগুলিকে যখন এফেক্টিভলি ইউজ করা হবে কোনো রকমের অনুসন্ধিৎসু মনকে যথার্থভাবে ইউটিলাইজ করার জন্য বা অনুসন্ধিৎসু যে কোনো বিষয়কে যখন এক্সপ্লোর করার ক্ষেত্রে, এবং সেই এক্সপ্লোরেশনের কাজটি মূলত যখন সায়েন্টিফিক নীতি, এক্সপেরিমেন্টেশনের নীতির দ্বারা গড়ে উঠবে এবং নতুন রকমের একটি প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখন সেই প্রক্রিয়াকে বা সেই মডেলকে ওপেন ইনোভেশন বলে উল্লেখ করা হয়। এরপরে বলা হচ্ছে ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু ক্রিয়েট নলেজ বাই ইউটিলাইজিং এক্সিস্টিং নলেজ। আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন রূপে জ্ঞান বিভিন্ন অবস্থাতে বর্তমান থাকে, কিন্তু এবার আমাদের একটি বিষয় সম্পর্কে সচেতন হওয়া দরকার, যে জ্ঞান যে অবস্থাতে থাকে সেই জ্ঞানকে সম্পূর্ণভাবে সেই অবস্থাতে আমরা ব্যবহার করতে পারি না, সেই জ্ঞানকে আমরা প্রয়োগ করতে পারি না, সেই জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি না। তাই এখানে বলা হচ্ছে ওপেন ইনোভেশনের জন্য যেটি অত্যন্ত আবশ্যক একটি কর্মপন্থা বা কর্মপদ্ধতি, সেটি হচ্ছে এরকম, যে জ্ঞান যে অবস্থাতে আছে সেই জ্ঞানের মধ্যে যে ধরনের প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে বা গুরুত্ব রয়েছে,
সেই সমস্ত প্রভাব বিস্তারকারী বা প্রভাব সৃষ্টিকারী যে জ্ঞান, এক্সিস্টিং নলেজ, সেই এক্সিস্টিং নলেজগুলোকে এফেক্টিভলি ইউটিলাইজ করতে হবে, সেটিকে ভালোভাবে কাজে লাগাতে হবে। সেই জ্ঞান বিষয়ক যে সম্পদ, সে সম্পদকে ভালোভাবে বা উপযুক্তভাবে কাজে লাগাতে হবে বা প্রয়োগ করতে হবে। এবং সেই কাজে লাগানোর মধ্য দিয়ে যখন নতুন রকমের জ্ঞান, অর্থাৎ জ্ঞান দিয়ে নতুন জ্ঞান নির্মাণ, যে এক্সিস্টিং নলেজ আছে সেই এক্সিস্টিং নলেজকে প্রপার ইউটিলাইজ করে, প্রপার অ্যানালাইজ করে, প্রপার অ্যাপ্লাই করে সেইটি থেকে যখন নতুন রকমের জ্ঞান বা ইনফরমেশন বা নলেজ ক্রিয়েট হবে, সে নলেজ ক্রিয়েট করার যে সমস্ত প্রসেস বা মডেল রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মডেল হলো ওপেন ইনোভেশন। এই ওপেন ইনোভেশন হচ্ছে এমন একটি মডেল, যে মডেল মূলত কোনো রকমের রিজিডিটিকে কনসেন্ট্রেট করা হয় না, রিজিডিটিকে ফোকাস করা হয় না। এখানে যে মূলত যে বিষয়টিকে ফোকাস করা হয় তা হচ্ছে যে ফ্লেক্সিবল স্টেট অফ মাইন্ড, ডায়নামিক স্টেট অফ মাইন্ড, এবং সে ফ্লেক্সিবিলিটি বা ডায়নামিক স্টেট, এই বিষয়গুলি কিন্তু যখন কর্মপদ্ধতি বা কর্মপ্রণালী বা ভাবনা চিন্তার মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয় বা ব্যক্ত হয়, তখন কিন্তু আমরা সেই যে বিষয়টিকে, সেই যে প্রক্রিয়াটিকে, সেটিকে আমরা ওপেন ইনোভেশন বলে উল্লেখ করে থাকি। এরপরে আমরা আরও দেখব যে কি বলা হয়েছে। ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু প্র্যাকটিস কগনিটিভ থটস, জ্ঞানমূলক অনেক ভাবনা থাকে। অনেক সময় ব্যক্তি এই পরিবর্তনশীল পরিবেশে অভিযোজন করতে গিয়ে, বিভিন্ন পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে উপযুক্ত করে তুলতে গিয়ে বিভিন্ন রকমের ধারণা গঠন করে, বিভিন্ন বিষয় সম্পর্কিত কনসেপ্ট ক্রিয়েট করে বা থট তাদের মধ্যে তৈরি হয়। বিভিন্ন চিন্তনের পরিপ্রেক্ষিতে ইন্ডিভিজুয়ালিস্টিক থিঙ্কিংয়ের মাধ্যমে কিছু রকমের থটস বেরিয়ে আসে, পাশাপাশি কালেকটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন রকমের থটসগুলো বেরিয়ে আসে। সেই থটগুলো বা সেই ভাবনাগুলোকে আমরা অনেক সময় ব্যবহার করার পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি আমরা ঠিক করতে পারি না বা নির্ধারণ করতে পারি না। সেই ভাবনা অনেক সময় অনেকেই অনেক কিছু ভেবে থাকে, সেই ভাবনাগুলোকেও যাতে যথার্থভাবে ইউজ করা যায়, যথার্থভাবে কাজে লাগানো যায়, যথার্থভাবে প্র্যাকটিস করা যায়, সে প্র্যাকটিস করার একটি গুরুত্বপূর্ণ প্রসেসই হলো ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশনই হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি মডেল, যা মূলত ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, কোনো সংগঠনের মধ্যে বা কোনো গোষ্ঠীর মধ্যে বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে বর্তমান থাকা যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি বা ব্যক্তি সমুদায়, তাদের মধ্যে যে ভাবনা, তাদের মধ্যে যে চিন্তন, তাদের মধ্যে যে থটসগুলো রয়েছে, সেগুলিকে কালেক্ট করা হয়। সে কালেক্ট করার পর পাশাপাশি আরেকটি জিনিস বলা হচ্ছে, সেটি কালেক্ট করার পর সেটিকে প্রপার অ্যানালাইসিস বা প্র্যাকটিস করা হয়, এবং প্র্যাকটিস করার মাধ্যমে ইনোভেশনের একটি পরিপ্রেক্ষিত নির্মাণ করা হয়। এখানে যেমন বলা হচ্ছে, বহু মানুষ যখন বিভিন্ন রকমের সমস্যায় পড়ে, নিজেদের প্রয়োজন পূরণ করতে গিয়ে, নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলোকে পূরণ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে, তখন তারা তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কখনো কখনো তারা প্রয়োজনের থেকে অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় এবং সক্রিয় হয়ে নিয়ে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে বা সমস্যার নিরিখে ক্রিয়া প্রতিক্রিয়া করে। এর ফলে তাদের মধ্যে, তাদের মানসিক স্তরে যে ব্রেন স্টর্মিংয়ের যে বিষয়টি বা প্রক্রিয়াটি, সেটি কিন্তু অ্যাডভান্স লেভেলে রান করতে থাকে। সেই অ্যাডভান্স লেভেলে সে যখন রান করাতে গিয়ে সেখানে কিন্তু অনেক রকমের থট বা ভাবনাগুলো ক্রিয়েট হয়। সেই ভাবনাগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেই ভাবনাগুলির সম্পর্কে কিভাবে ধারণা গঠন করা যায় এবং সে ধারণা গঠন করার পরিপ্রেক্ষিতে সেটা কীভাবে কাজে লাগানো যায়, সে সম্পর্কে একটি বিশেষ উদ্যোগ বা বিশেষ কর্মপদ্ধতি বা বিশেষ অ্যাপ্রোচ হচ্ছে ওপেন ইনোভেশন। এরপরে আরেকটি বিষয় বলা হয়েছে, ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু ডিটারমাইন ইম্প্যাক্ট অন অর্গানাইজেশন। এটি অলরেডি আমরা আলোচনা করেছি যে কোনো সংগঠনে, যে কোনো গোষ্ঠীতে, যে কোনো সমুদায়ের মধ্যে এমন কিছু নতুন প্রকারের প্রভাব সৃষ্টি করতে পারে, যে প্রভাবটি হয়তো পূর্বে কোনো দিনও সৃষ্টি করা যায়নি। সেই প্রভাব সৃষ্টি করতে পারে এই ধরনের কোনো ধারণা, এই ধরনের কোনো কনসেপ্ট, এই ধরনের কোনো আইডিয়া যখন ডেভেলপ করা হয়, সেই ডেভেলপ করার যে প্রসেস, তার পেছনে যে প্রসেসটি বিশেষরূপে কার্যকরী ভূমিকা পালন করে থাকে, সেই প্রসেসটিকে বলা হচ্ছে ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু রিলেট টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল নলেজ। পাশাপাশি বলা হচ্ছে, যা আমরা জানি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আমরা অলরেডি পদার্পণ করেছি। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে প্রবেশ করার মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাই সমগ্র বিশ্বজুড়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনের
যে সমস্ত কারণগুলি রয়েছে সে কারণগুলির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যেমন সায়েন্টিফিক রেভলিউশন, টেকনোলজিক্যাল রেভলিউশন। এই সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রেভলিউশনের ফলে দেখা যাচ্ছে আমাদের একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক একটি নতুন যুগে পদার্পণ করেছে। সে যুগ হলো ডিজিটাল যুগ বা ডিজিটাল এরা। এই যে ডিজিটাল এরা বা ডিজিটাল যুগে আমরা পদার্পণ করেছি, এবং এই যুগে এসে আমরা যদি প্রপারলি বা এফেক্টিভলি যদি আমাদের মধ্যে বর্তমান থাকা যে বিভিন্ন রকমের ভাবনা, চিন্তা, জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত বা কোনো সমাজের অন্তর্ভুক্ত সকল ব্যক্তির কাছ থেকে সংগৃহীত বিভিন্ন তথ্য, জ্ঞান, ভাবনা ইত্যাদিগুলিকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে, সেগুলিকে নির্ধারণ করার ক্ষেত্রে, সেগুলিকে নিয়ে অনুশীলন করার ক্ষেত্রে উপযুক্তভাবে বিভিন্ন রকমের টেকনিক এবং বিভিন্ন রকমের টেকনোলজি, এই যে বিভিন্ন রকমের টেকনিক রিলেটেড নলেজ এবং বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল নলেজ, সেটিও যাতে রিলেট করা যায়, সেটিকে যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করা যায়, সেই জন্যও কিন্তু যে বিশেষ প্রক্রিয়াটি অস্তিত্ব বা বিশেষ অ্যাপ্রোচটির অস্তিত্ব আধুনিককালে আমরা বিশেষ রূপে দেখছি। সেই অ্যাপ্রোচটি হচ্ছে ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন হচ্ছে সেই একটি ডায়নামিক অ্যাপ্রোচ বা একটি ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ একটি সংগঠনের যে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমুদায় এর কাছ থেকে, সেখান থেকে বিভিন্ন রকমের কৌশলগুলি, তাদের ভাবনাগুলি, অর্থাৎ তাদের নিজস্ব ব্যক্তিগত ভাবনাপ্রসূত যে কৌশল, সে কৌশলগুলি সংগ্রহ করা হয়, সেগুলিকে ইউটিলাইজ করার একটি ক্ষেত্র নির্মাণ করা হয়। একই রকমভাবে বিভিন্ন রকমের যে টেকনোলজিক্যাল নলেজ, আধুনিককালে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যে পার্সপেক্টিভস বা কনসেপচুয়াল জায়গাগুলো রয়েছে, সেগুলিকে প্রপার ইউটিলাইজ করার যে একটি বিশেষ উদ্যোগ বা একটি বিশেষ প্রসেস, এবং প্রত্যেকটি বিষয়ের সাথে, অর্থাৎ টেকনিকের সাথে যেমন টেকনোলজি, এবং টেকনোলজির সাথে ব্যক্তির সাথে গোষ্ঠীর একটি যথার্থ রিলেশন করা, কিংবা পাশাপাশি বলা হচ্ছে ব্যক্তির যখন নিজস্ব যে থট বা নিজস্ব ভাবনাগুলি রয়েছে, সে ভাবনাগুলির সঙ্গে টেকনিক এবং টেকনোলজিকে রিলেট করার যে বিশেষ প্রক্রিয়া, সেটি হচ্ছে ওপেন ইনোভেশন। তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন কথাটির অর্থ যে টু ওভারকাম দ্য ডিফারেন্ট ব্যারিয়ার্স, বিভিন্ন রকম বাধা বিপত্তিগুলিকে উপেক্ষা করা। এখানে যেমন বলা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে বিভিন্ন রকমের বাধা থাকতে পারে, কিন্তু দুই বা ততোধিক ব্যক্তির যে ভাবনাগুলি, তাদের যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলি, সেগুলি যদি যথার্থভাবে রিলেট করা যায়, সেটাকে যথার্থভাবে ইউটিলাইজ করা যায়, সেই ইউটিলাইজ করার যে সহযোগী প্রক্রিয়া, সেটি হচ্ছে ওপেন ইনোভেশন। এরপরে বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু প্র্যাকটিস ইনট্যাঞ্জিবল রিসোর্সেস। এখানে আমরা জানি যে কিছু কিছু সম্পদ রয়েছে, যে সম্পদগুলিকে আমরা চক্ষুকর্ণ নাসিকার উপাদান পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি, সেটি হচ্ছে ট্যাঞ্জেবল, ইন্দ্রিয়গ্রাহ্য। আবার কিছু কিছু রয়েছে ইন্দ্রিয়গ্রাহ্য নয়, যেমন জ্ঞান। এই জ্ঞানের যে বিষয়বস্তু বা যে জ্ঞানের যে বিষয়গুলি, সেগুলিকে যথার্থভাবে প্র্যাকটিস করা, বিভিন্ন রকম ইনট্যাঞ্জেবল রিসোর্সগুলি, যেমন জ্ঞানের মতো, অভিজ্ঞতার মতো, রীতিনীতির মতো, আদর্শের মতো, সৃষ্টির মতো, শৈলীর মতো, জীবনশৈলীর মধ্য দিয়ে আমরা বিভিন্ন তথ্য বা জ্ঞান ইত্যাদি দেখতে পারি। বিভিন্ন রীতিনীতি, গণিতের কৌশল, বিভিন্ন রকমের সঙ্গীতের বিষয়বস্তু, এই ধরনের বিভিন্ন রকমের যে ডিসিপ্লিনারি সেগমেন্ট রয়েছে, সেই ডিসিপ্লিনারি সেগমেন্টের মধ্যে থাকা যে ইনট্যাঞ্জেবল রিসোর্সগুলি, সেই ইনট্যাঞ্জেবল রিসোর্সগুলিকে ইন্টিগ্রেট করা, সেগুলোকে রিলেট করা, সেগুলোকে কালেক্ট করা, সেগুলোকে প্রপারলি প্র্যাকটিস করার মধ্য দিয়ে যখন নতুন কোনো প্রভাব সৃষ্টি করতে পারে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব সৃষ্টি করতে পারে, এই ধরনের সম্পদ সৃষ্টি করা বা আইডিয়া সৃষ্টি করার জন্য যে সহযোগী যে অ্যাপ্রোচ, সেটিকে বলা হচ্ছে ওপেন ইনোভেশন। এরপরে আমরা আরও দেখে নেব ওপেন ইনোভেশন সম্পর্কে ওয়ালিয়ান কর্ফ 2010-এ কী বলেছেন। ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু ক্রিয়েট নলেজ। আমরা অলরেডি যেটা নিয়ে আলোচনা করেছি, যে নতুন কোনো জ্ঞান সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি মূলত ডাইনামিক প্রিন্সিপাল বা ফ্লেক্সিবিলিটির যে প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটিটাকে যথার্থভাবে মেনটেন করে। ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে ভেদাভেদ বা দূরত্ব থাকলে সেটিকে উপেক্ষা করে, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর ভেদাভেদ বা দূরত্ব থাকলে সেটিকে উপেক্ষা করে, গোষ্ঠীর মধ্যে বা সংগঠনের মধ্যে বর্তমান থাকা ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে যখন কোনো রকমের ভেদাভেদ বা দূরত্ব থাকে, সেটিকে উপেক্ষা করে। প্রথাগত অবস্থা থেকে অপ্রথাগত অবস্থার মধ্যে ভেদাভেদ বা প্রভেদ থাকতে পারে, সেটিকে উপেক্ষা করে যখন নতুন এক্সিস্টিং নলেজগুলোকে প্রপারলি ইউজ করার মাধ্যমে যখন নতুন কোনো জ্ঞান সৃষ্টি করা হয়, সেই জ্ঞান সৃষ্টি করার একটি বিশেষ প্রক্রিয়া হলো ওপেন ইনোভেশন। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস টু ডেভেলপ নলেজ। নতুন নলেজ ডেভেলপ করা, অর্থাৎ যে নলেজটি
অলরেডি এক্সিস্ট করছে তার কোয়ান্টিটেটিভ চেঞ্জ নিয়ে আসা, তার কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসা। সেই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসারও যে বিশেষ প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে আমরা ওপেন ইনোভেশন বলতে পারি। অর্থাৎ নতুন জ্ঞানকে ক্রিয়েট করবে যেমন, পাশাপাশি ওপেন ইনোভেশনের মাধ্যমে এক্সিস্টিং নলেজগুলি তার কোয়ালিটেটিভ চেঞ্জ এবং কোয়ান্টিটেটিভ চেঞ্জও করতে পারবে। সেই প্রক্রিয়াটিকেও সাধারণভাবে ওপেন ইনোভেশন বলে উল্লেখ করেছেন ওয়ালিন। এবার বলা হয়েছে এ প্রসেস টু ইন্ট্রোডিউস নিউ আইডিয়াস। এই সময় এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে বর্তমান থাকা বা এরকম বহু আইডিয়া রয়েছে, যে আইডিয়াগুলি অনেকে প্রকাশ করে, অনেকে এগুলি প্রকাশ করে না, সেগুলো সাপ্রেস করে রাখে। সেই যেগুলি হচ্ছে প্রকাশিত ধারণাগুলো এবং কতগুলি যে সাপ্রেসড ইনফরমেশন বা নলেজ বা ধারণাগুলি, সেগুলিকে ভালোভাবে ইন্টিগ্রেট করা, সেগুলিকে রিলেট করা এবং তার পরিপ্রেক্ষিতে রিলেট করার পরিপ্রেক্ষিতে যখন সেই আইডিয়াগুলিকে প্রপার ইউটিলাইজের জন্য প্রস্তুত করা হয় এবং কাজে লাগানো হয়, সে কাজে লাগানোর যে প্রক্রিয়া, সেটিকে বলা হচ্ছে ওপেন ইনোভেশন। সেইটিকে কাজে লাগানোর মাধ্যমে, সেই আইডিয়াগুলোকে ইউটিলাইজ করার মাধ্যমে, প্রপার এফেক্টিভ অ্যানালাইসিসের মাধ্যমে সেখান থেকে নতুন আইডিয়া বা নতুন ধারণা সৃষ্টি করা যায়। সেটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে ওয়ালিয়ান আরও বলেছেন যে প্রসেস টু ডেভেলপ ইউজফুল থটস, যেটি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। যে ভাবনাগুলি আমাদের মধ্যে রয়েছে, কি তার মধ্যে সেই ভাবনাগুলির গুরুত্ব বা তাৎপর্য থাকতে পারে, কিন্তু সেই ভাবনাগুলিকে যদি ব্যবহারিকতায় রূপান্তর না করা হয়, বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ না করা হয়, তাহলে তার মধ্যে যে সমস্ত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো কিন্তু ব্যক্তি বা ব্যক্তি সমাজের কাছে বা সংগঠনের কাছে প্রকাশিত হবে না। তাই ব্যক্তি বা ব্যক্তি সমুদায় বা সংগঠনের মধ্যে যে তাদের নিজস্ব যে ভাবনা, সেই ভাবনাগুলির প্রভাব বা তাদের গুরুত্ব বা তাদের কার্যকারিতাকে প্রতিষ্ঠা করার জন্য একটি বিশেষ রকমের প্রক্রিয়া হচ্ছে এই ওপেন ইনোভেশন, যা ব্যক্তির যে সমস্ত ভাবনাগুলি, সেই ভাবনাগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করার ক্ষেত্র বা সুযোগ গড়ে তুলতে সাহায্য করে। অ্যাকর্ডিং টু বানু 2015-তে বলেছেন, ওপেন ইনোভেশন ইজ আ প্যারাডাইম টু কম্বাইন হিউম্যান রিসোর্সেস। মানুষের মধ্যে যে সমস্ত হিউম্যান রিসোর্সগুলি রয়েছে, বিশেষত বলা হচ্ছে ইনট্যাঞ্জেবল রিসোর্সেস, যে সমস্ত ইনট্যাঞ্জেবল, যেমন জ্ঞান বা অভিজ্ঞতা, কোনো ব্যক্তির বিভিন্ন রকম ভাবনা হিসেবে রয়েছে। আবার বলা যেতে পারে যে কিছু ব্যক্তি রয়েছে প্রথাগত শিক্ষায় শিক্ষিত, আবার কিছু সমাজে ব্যক্তি রয়েছে যারা প্রথাগত শিক্ষা লাভ করতে পারেনি, যারা অপ্রথাগত শিক্ষা লাভ করেছে, কিংবা কিছু ব্যক্তি এরকম রয়েছে যারা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়ে তারা শিক্ষিত হয়েছে। কিন্তু তাদের মধ্যে রয়েছে কিছু জগৎ প্রত্যক্ষণের, অর্থাৎ তারা পরিবর্তনশীল পরিবেশে নিজেদের মতো করে অভিযোজন করার জন্য তারা বিভিন্ন রকম কৌশল শিখেছে বা অর্জন করেছে, বা সেই কৌশল সম্পর্কে ধারণা গঠন করেছে। তাদের যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা, সেই জ্ঞানগুলি বা অভিজ্ঞতাগুলিকেও যাতে যথার্থভাবে ইউটিলাইজ করা যায়, যে সেই রিসোর্সগুলিকেও যাতে যথার্থভাবে কাজে লাগানো যায়, সে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ বা প্যারাডাইম হলো ওপেন ইনোভেশন। এরপরে বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ এ মডেল টু এনহান্স দ্য প্রবাবিলিটি টু ইউটিলাইজ মেটেরিয়াল রিসোর্সেস। একই রকমভাবে বলা হয়েছে এটা হচ্ছে এমন একটি মডেল, যে মডেল বিশেষ করে সেই ধারণাটি প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যে ধারণাটি মূলত যে সমস্ত বস্তুগত সম্পদ আমরা পরিবেশে দেখতে পাই, সেই বস্তুগত সম্পদগুলোকে যাতে যথার্থভাবে ইউটিলাইজ করা যায়, এবং তার মধ্যে যে সমস্ত সম্পদের মধ্যে ইউটিলিটির যে প্রবাবিলিটি রয়েছে, সেই ইউটিলিটি বা প্রবাবিলিটিটাকে কীভাবে এনহান্স করা যায়, বা তার যে প্রয়োজন পূরণ করার যে সম্ভাবনা রয়েছে, সেটা কী করে এনহান্স করা যায়, সেটিকে এনহান্স করার একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ মডেল হলো ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন সম্পর্কে আরও বলা হয়েছে, ওপেন ইনোভেশন ইজ আ প্যারাডাইম টু ক্রিয়েট ভ্যালুয়েবল সলিউশন বাই ইউটিলাইজিং নলেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে বলা হচ্ছে ভ্যালুয়েবল সলিউশন বের করার কথা বলা হয়েছে। প্রত্যেকটি সমাজে বৈচিত্র্যপূর্ণ সমস্যার অস্তিত্ব রয়েছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সমাজে, পরিবেশে বিভিন্ন রকমের সমস্যার অস্তিত্ব আমরা দেখতে পাই। সেই সমস্ত সমস্যাগুলিকে যথার্থ সমাধান করা দরকার, কারণ সেই সমস্যাগুলি যথার্থ সমাধান ছাড়া সমাজে বা মানব সভ্যতায় স্থিতিশীলতার বাতাবরণ কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে ওঠে না। তাই বলা হচ্ছে যে মানব সভ্যতার স্থিতিশীলতাকে মেনটেন করার জন্য, কিংবা মানব সভ্যতার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেগুলিকে যথার্থরূপে প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠনের উদ্দেশ্যগুলিকে যথার্থভাবে প্রতিষ্ঠা করার জন্য তাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি উঠে আসে, সেই সমস্যাগুলির সমাধান করা প্রয়োজন, এবং তার জন্য দরকার সমাধান সূত্র। এখানে বলা হয়েছে ওপেন ইনোভেশন হলো এমন একটি প্যারাডাইম, এটা হলো এমন একটি অ্যাপ্রোচ,
যে অ্যাপ্রোচটি মূলত কনসেন্ট্রেট করে যে এই সমস্যাগুলির সমাধান কীভাবে বের করা যেতে পারে বা সমাধানের সূত্র কোথা থেকে বের করা যেতে পারে এবং সেই সমস্যার সমাধান করা কিংবা সমাধানের সূত্র নির্ধারণ করার জন্য কি প্রয়োজন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজেশন অফ নলেজ অর ইনফরমেশন। অর্থাৎ সমাজে বা মানব সভ্যতাতে যে জ্ঞান বা অভিজ্ঞতা যেভাবে বা যে অবস্থাতে আছে সেইটিকে যথার্থভাবে ইউটিলাইজ করা অত্যন্ত প্রয়োজন এবং সেগুলিকে যথার্থভাবে ইউটিলাইজ করার মধ্য দিয়ে একটি এফেক্টিভ প্রবলেমের সলিউশন কিন্তু নির্ধারণ করা যায়। এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে এরকম যে অ্যাকর্ডিং টু লরসেন এবং সল্টার, ওনারা দুজন ওপেন ইনোভেশন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওপেন ইনোভেশন ইজ এ টেন্ডেন্সি টু ক্রিয়েট নলেজ এফেক্টিভলি ফ্রম দ্য এক্সটার্নাল আর ইন্টারনাল সোর্সেস। অর্থাৎ ইন্টারনাল যে বিভিন্ন রকমের সোর্স আছে, উৎস আছে, সেখান থেকে পাওয়া যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানগুলিকে এবং যে সমস্ত এক্সটার্নাল রিসোর্সেস আছে বা সোর্স আছে সেখান থেকে জ্ঞানগুলিকে সংগ্রহ করা এবং সেগুলিকে ভালোভাবে অর্জন করার একটি বিশেষ প্রবণতা বা একটি অনুশীলনের বিশেষ কৌশল হচ্ছে ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন ইজ এ প্রসেস টু অ্যাপ্লাই নলেজ ফর ক্রিয়েটিং এ গ্রেটার অপরচুনিটি। বলা হয়েছে যে জ্ঞান যে অবস্থাতে আছে সেই জ্ঞানকে সেই অবস্থাতে রেখে দিলেই সেখান থেকে রিসোর্স বা অপরচুনিটি ক্রিয়েট হয় না। যদি সেই জ্ঞানকে সেই অবস্থাতে না রেখে সেটিকে অ্যাডভান্স লেভেলে প্রয়োগ করা যায় বা বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে তার মধ্য থেকে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করা যায়। সেই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য, সেই উচ্চ পর্যায়ে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য একটি ডায়নামিক অ্যাপ্রোচ হচ্ছে ওপেন ইনোভেশন। যে ওপেন ইনোভেশনের মধ্য দিয়ে সাধারণভাবে এক্সিস্টিং নলেজগুলিকে যথার্থভাবে অ্যাপ্লাই করা হয় এবং যথার্থভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে গ্রেটার অপরচুনিটি ক্রিয়েট করা হয় এবং সেই গ্রেটার অপরচুনিটি ক্রিয়েট করার মধ্য দিয়ে সমাজ এবং মানব সভ্যতাকে একটি উন্নত পর্যায়ে প্রতিষ্ঠা করা যায়। তাই বলা হচ্ছে যে মানব সভ্যতা বা মানব সমাজকে একটি উন্নত পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য সেই সমাজ বা সভ্যতায় বর্তমান থাকা যে জ্ঞান, সেই জ্ঞানকে যথার্থভাবে প্রয়োগ করা বা সেই যথার্থভাবে সেগুলোকে ইউজ করার মাধ্যমে যখন অ্যাডভান্স লেভেল বা গ্রেটার লেভেলের অপরচুনিটি ক্রিয়েট করা হয় যে কৌশলে বা যে অ্যাপ্রোচের মাধ্যমে বা যে প্রসেসের মধ্য দিয়ে, সেটি হচ্ছে ওপেন ইনোভেশন। এরপরে যেটি বলা হয়েছে, ওপেন ইনোভেশন ইজ এ মডেল টু ইউজ মেনি অ্যাক্টরস টু ক্রিয়েট ইনোভেটিভ সলিউশনস অফ এ প্রবলেম। কোনো একটি সমস্যার অনেক সমাধান সূত্র থাকতে পারে। কোনো একটি সমস্যার সমাধান কিভাবে ইনোভেটিভ ওয়েতে, নতুন পন্থায়, অভিনব পন্থায় সৃষ্টি করা যায় এবং তার জন্য এরকম অনেক ক্রিয়াশীল একক থাকতে পারে, মেনি অ্যাক্টর থাকতে পারে, প্রভাব বিস্তারকারী উপাদান থাকতে পারে। সেই যে সমস্ত প্রভাব বিস্তারকারী উপাদানগুলো রয়েছে যে কোনো একটি সমস্যার সমাধান করার জন্য, সেই সমস্ত বিভিন্ন রকমের যে অল্টারনেটিভ বা ডিফারেন্ট টাইপের যে সমস্ত অ্যাক্টরগুলো রয়েছে সেগুলিকে ইউটিলাইজ করা বা সেগুলিকে যথার্থভাবে ইউজ করার একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে লরসেন এবং সল্টার তাদের রিসার্চে উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখে নেব যে ভ্র্যান্ডে 2009-তে কী বলেছেন। ওপেন ইনোভেশন সম্পর্কে বলেছেন যে ওপেন ইনোভেশন ইজ আ প্রসেস অফ টেকনোলজিক্যাল এক্সপ্লোরেশন বলে একটি গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করেছেন। অর্থাৎ যে জ্ঞান যে অবস্থাতে রয়েছে, যে অভিজ্ঞতা যে অবস্থাতে আছে, সেটিকে যথার্থ এক্সপ্লোর করা দরকার। অজানা জিনিসগুলোকে যথার্থভাবে প্রকাশ করা দরকার, জনসম্মুখে নিয়ে আসা দরকার। যে জ্ঞানগুলি ব্যক্তির মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে ধারণারূপে বা ভাবনারূপে গড়ে উঠেছিল, সেগুলি সাপ্রেসড অবস্থায় রয়েছে। সে সাপ্রেসড নলেজ বা থটস বা ভাবনা চিন্তাগুলিকে যাতে যথার্থভাবে এক্সপ্লোর করা যায়, তার যে ইউটিলিটি আছে সেই ইউটিলিটি ক্রিয়েট করা যায়। সেই ইউটিলিটি ক্রিয়েট করার জন্য বা এক্সপ্লোর করার জন্য টেকনোলজিকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করার একটি গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন প্রসেসের মাধ্যমে ব্যক্তির মধ্যে বর্তমান থাকা বা চেপে দেওয়া বিভিন্ন ধারণাগুলিকে, সমাজে বিভিন্ন অবস্থায় অবহেলিত বিভিন্ন ধারণাগুলিকে বা কনসেপ্টগুলিকে বা নলেজগুলিকে যাতে এক্সপ্লোর করা যায়, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং এফেক্টিভ টেকনোলজি ইউজ করার একটি সুযোগ বা অপরচুনিটি প্রোভাইড করে যে বিশেষ মডেলটি, সেই মডেলটি ওপেন ইনোভেশন নামে পরিচিত। অর্থাৎ এখানে ইনোভেশনের প্রসেসে যাতে কোনো রকমের বাধা বিপত্তি না আসে, সেটি হচ্ছে এই মডেলের মূল আলোচ্য বিষয়।
কোনো রকমের কম্প্রোমাইজ, কোনো রকমের সংশয়, কোনো রকমের যেখানে বলা যে সন্দেহের বাতাবরণ বা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকে কনসেন্ট্রেট করা এবং সেইটিকে মেনটেন করার জন্য টেকনোলজিক্যাল বিভিন্ন যে ডাইমেনশন, সেই ডাইমেনশনগুলিকে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করার যে ক্ষেত্রেও এই এই মডেলের বিশেষ প্রয়োগ বা প্রভাব আমরা দেখতে পাই। এরপরে বলা হয়েছে ব্র্যান্ডে বলেছেন যে এ প্রসেস টু এনশিওর টেকনোলজিক্যাল এফেক্টস বাই ক্রিয়েটিং টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস। বলা হয়েছে যে এই যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো এটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে। পাশাপাশি বলা হয়েছে যে এই যে প্রযুক্তি বর্তমানে ব্যবহার করা হচ্ছে সে প্রযুক্তিকে আরও অ্যাডভান্স লেভেলে কী করে তার ক্যাপাবিলিটিকে জেনারেট করা যায়, কীভাবে তার ক্যাপাবিলিটিকে বাড়ানো যেতে পারে, টেকনোলজিক্যাল নলেজকে আরও কতগুলো অ্যাডভান্স লেভেলে এস্টাবলিশ করা যায়, এই বিষয়টিকে এনশিওর করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে ওপেন ইনোভেশন। অর্থাৎ টেকনোলজিক্যাল পসিবিলিটিসকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, টেকনোলজিক্যাল যে সমস্ত যে রিসোর্স রয়েছে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করার পাশাপাশি সেগুলোকে অ্যাডভান্স লেভেলে আপলিফ্ট করা। এর ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়ার অস্তিত্ব বা ডায়নামিক প্রক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাই, সেই প্রক্রিয়াকে ওপেন ইনোভেশন বলে উল্লেখ করা হয়েছে, যেটি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটি বিশেষ মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে বলা হয়েছে ব্র্যান্ডে বলেছেন ওপেন ইনোভেশন ইজ আ মডেল টু ম্যানেজ অ্যান্ড টু অর্গানাইজ দ্য অ্যাকোয়ার্ড নলেজ টু ক্রিয়েট নিউ ভ্যালু। যে সমস্ত জ্ঞান রয়েছে সে জ্ঞানগুলো থেকে যাতে নতুন প্রকারের নতুন ধরনের ভ্যালু ক্রিয়েট হয়, গুরুত্ব সৃষ্টি হয়, তাৎপর্য সৃষ্টি হয়, সেইটিকে অর্গানাইজ করা এবং ম্যানেজ করার একটি গুরুত্বপূর্ণ মডেল। অর্থাৎ জ্ঞান থেকে যাতে যে জ্ঞান এক্সিস্টিং জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলিকে যাতে আরও বেশি ভ্যালুয়েবল করে তোলা যায়, তার জন্য নতুন জ্ঞান দরকার। এবং সেই নতুন জ্ঞানের ইনকর্পোরেশন বা সেই নতুন জ্ঞানের যে ইনক্লুশন সেগুলি হচ্ছে বা এক্সিস্টিং জ্ঞানগুলির সাথে নতুন জ্ঞানগুলির যে ইন্টারকানেক্টেডনেস বা কম্বিনেশান, এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলি মূলত এই ওপেন ইনোভেশন প্রসেসে বা অ্যাপ্রোচে আমরা বিশেষ রূপে দেখতে পাই। এর ফলে যেটা হয়, এটার জন্য যেটা দরকার হয় সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশন। এবং এই যে নলেজগুলি, যে এক্সিস্টিং নলেজ এবং নিউ নলেজ, এক্সিস্টিং নলেজ এবং নতুন নলেজ, এর মধ্যে কমিউনিকেশান বা ইন্টারকানেক্টেডনেস এর জায়গাটিকে মেনটেন করার জন্য যেটি দরকার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশন। এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশনের একটি তাৎপর্যপূর্ণ প্রক্রিয়া হিসেবে ওপেন ইনোভেশনকে চিহ্নিত করা হয়েছে। এরপরে যেটি বলা হচ্ছে, এরপরে যে টেকনিক্যাল জায়গাটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু লি ওপেন ইনোভেশন সম্পর্কে কী বলতে চেয়েছেন। তিনি বলেছেন ওপেন ইনোভেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস টু এনশিওর কোলাবোরেটিভ পার্টিসিপেশন ফর নলেজ ক্রিয়েশন। নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য একটি সমন্বয়ধর্মী বা সহযোগিতাপূর্ণ একটি বাতাবরণ বা পরিস্থিতি নির্মাণের একটি বিশেষ প্রক্রিয়া। অর্থাৎ এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি পার্সপেক্টিভ ডিজাইন করতে সাহায্য করে ওপেন ইনোভেশন, যে প্ল্যাটফর্মে বা যে পার্সপেক্টিভসে মূলত আমরা যে বিষয়টি দেখতে পাই যে সমস্ত প্রকারের সহযোগিতা, বিভিন্ন রকমের কোলাবোরেশন, বিভিন্ন রকমের যে কোলাবোরেশন এবং কোলাবোরেটিভ পার্টিসিপেশন, শুধুমাত্র কোলাবোরেশনটা ইনফরমেশান সাপ্লাইয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় না। যেমন কোলাবোরেশন করবে সে অ্যাকশানের মধ্যে কোলাবোরেশনটা এফেক্টিভলি আমরা অবজার্ভ করতে পারি। এবং সেই যে কোলাবোরেশন, সেই কোলাবোরেশনের মূল উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট নিউ নলেজ, নতুন জ্ঞান সৃষ্টি করা, নলেজ ক্রিয়েশন। অর্থাৎ নলেজ ক্রিয়েশনটাকে এনশিওর করার জন্য, কোলাবোরেটিভ পার্টিসিপেশনকে এনহান্স করার জন্য যে বিশেষ প্রক্রিয়া বা যে বিশেষ প্যারাডাইমের অস্তিত্ব আমরা স্পষ্টভাবে দেখতে পাই, সেই প্যারাডাইমকে সাধারণভাবে ওপেন ইনোভেশন বলে উল্লেখ করা হয়েছে। এরপরে যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে এরপরে যেটি সম্পর্কে বলা হচ্ছে ওপেন ইনোভেশন ইজ অ্যান অ্যাপ্রোচ টু ক্রিয়েট কন্ট্রিবিউশন টু মিট দ্য নিডস অফ সোসাইটি। সমাজের প্রয়োজন রয়েছে, সমাজে চাওয়া পাওয়া রয়েছে, সে সমাজের প্রয়োজন বা চাওয়া পাওয়াগুলো যাতে যথার্থরূপে পূরণ করা যায় এবং সে যথার্থ পূরণ করা একমাত্র সম্ভব যে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ ক্রিয়েশনের মাধ্যমে। অর্থাৎ সে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ যদি ক্রিয়েট হয় এবং সেটি হবে একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন,
সোসাইটির প্রয়োজন পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যেতে পারে যে সমাজের যে চাহিদা বা সমাজের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান সূত্র খোঁজা কিংবা সেই প্রয়োজনগুলোকে পূরণ করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের নলেজ, নতুন জ্ঞান দরকার। যে জ্ঞানের মধ্যে থাকবে উচ্চ পর্যায়ের সম্ভাবনা, প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলিকে যথার্থভাবে ব্যবহারিকতায় রূপান্তর করার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা কিংবা প্রয়োজনকে পূরণ করার একটি বিশেষ প্রক্রিয়া বা অ্যাপ্রোচ হচ্ছে ওপেন ইনোভেশন। ওপেন ইনোভেশন ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইউটিলাইজ টেকনোলজি ফর ক্রিয়েশন অফ অপরচুনিটি, যেটি সম্পর্কে আমরা অলরেডি ব্যবহার করেছি যে এক্সিস্টিং টেকনোলজি রয়েছে সেটিকে আরও অ্যাডভান্স লেভেলে কনভার্ট করা এবং সেই অ্যাডভান্স লেভেলে কনভার্ট করার পাশাপাশি সেখান থেকে যাতে উচ্চ পর্যায়ে বা উন্নত পর্যায়ের যাতে অপরচুনিটি ক্রিয়েট করা যায়, সে অপরচুনিটি ক্রিয়েট করার একটি গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে এই ওপেন ইনোভেশন। এরপরে আমরা দেখে নেব যে অ্যাকর্ডিং টু টিড ওপেন ইনোভেশন সম্পর্কে কী বলতে চেয়েছেন। তিনি বলেছেন ওপেন ইনোভেশন ইজ আ প্যারাডাইম টু কালেক্ট রিসোর্সেস ফ্রম এক্সটার্নাল সোর্সেস। বিভিন্ন রকম বাহ্যিক যে সমস্ত উৎস রয়েছে সে বাহ্যিক উৎসগুলি থেকে সম্পদ মূলত এখানে যে সম্পদটিকে বিশেষ করে ফোকাস করা যায় তা হচ্ছে জ্ঞান। সে বাহ্যিক উৎসগুলি থেকে যে সম্পদ বা জ্ঞান সংগ্রহ করার একটি গুরুত্বপূর্ণ প্যারাডাইম হলো ওপেন ইনোভেশন। দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলেছেন ইট ইজ এ মডেল টু ইউজ ইন্টারনাল রিসোর্সেস। অন্তর্জাত বিভিন্ন রকম যে সম্পদগুলি রয়েছে সে সম্পদগুলিকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করার একটি গুরুত্বপূর্ণ মডেল হলো ওপেন ইনোভেশন। অর্থাৎ ব্যক্তির মধ্যে ইন্টারনাল থাকতে পারে, সোসাইটিতে ইন্টারনাল থাকতে পারে, সিভিলাইজেশনে ইন্টারনাল স্টেজে থাকতে পারে, যে বিভিন্ন অবস্থাতে ইন্টারনালি যে সমস্ত রিসোর্স রয়েছে একই রকমভাবে এক্সটার্নালি বিভিন্ন সোর্স থেকে যখন ইনফরমেশানগুলোকে বা রিসোর্সগুলোকে কালেক্ট করা হচ্ছে সে কালেক্ট করার একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে টিড উল্লেখ করেছেন ওপেন ইনোভেশনকে এবং বলা হয়েছে ওপেন ইনোভেশন ইজ অ্যান অ্যাপ্রোচ টু ডেভেলপ নতুন কিছু ধারণা তৈরি করার, নতুন কোনো কনসেপ্ট তৈরি করার একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে ওপেন ইনোভেশন। অ্যাকর্ডিং টু চেসবার্গ, যিনি এই শব্দটি প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, তিনি বলেছেন ওপেন ইনোভেশন ইজ অ্যান অ্যাপ্রোচ টু চেঞ্জ এনভায়রনমেন্ট ফ্রম ক্লোজড প্যারাডাইম টু ওপেন। এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা হয়েছে যে যখন কোনো পরিবেশকে বদ্ধ অবস্থা থেকে একটি উন্মুক্ত অবস্থায় রূপান্তর করা হয়, বদ্ধ জায়গা থেকে বদ্ধ পরিস্থিতি থেকে একটি উন্মুক্ত পরিস্থিতিতে ট্রান্সফার করা হয়, সে ট্রান্সফার করা বা চেঞ্জ করার যে বিশেষ প্রক্রিয়া সে প্রক্রিয়া হচ্ছে ওপেন ইনোভেশন। অর্থাৎ ওপেন ইনোভেশনের মাধ্যমে কোনো ক্লোজড এনভায়রনমেন্টকে একটি ওপেন এনভায়রনমেন্টে কনভার্ট করা যেতে পারে। এটি একটি তাৎপর্যপূর্ণ মেকানিজম হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা দেখে নেব কতগুলি জেনারেল সিকোয়েন্স রয়েছে। ওপেন ইনোভেশন প্রসেসটাকে যদি রেগুলেট করতে হয় বা পরিচালন করতে হয় কতগুলি সাধারণ একটি ক্রম রয়েছে, কিভাবে আমি এই কাজটি কমপ্লিট করতে পারি সে সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এখানে প্রথমেই বলা হয়েছে স্ট্যাবলিশমেন্ট অফ ইন্টারনাল ক্যাপাসিটি ফর ওয়াই। যেটি বলা হচ্ছে ওপেন ইনোভেশনের জন্য প্রথমে হচ্ছে নিজস্ব যে ক্যাপাসিটি বা কর্মক্ষমতা রয়েছে সেই কর্মক্ষমতাটাকে স্ট্যাবল জায়গায় নিয়ে যেতে হবে, একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হবে, স্থিতিশীল অবস্থায় প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে প্রথম স্টেপ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয়। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাবলিশমেন্ট অফ ইন্টারনাল ক্যাপাসিটি ফর ওপেন ইনোভেশন। দ্বিতীয় যে সিকোয়েন্সের যে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে ক্রিয়েশন অফ ভ্যালু বেসড অন চেঞ্জ প্যারামিটার। এখানে এমন কিছু ভ্যালু ক্রিয়েট করতে হবে বা ভ্যালু ক্রিয়েশনের জন্য কনসেন্ট্রেট করতে হবে, যে ভ্যালু মূলত ওপেন ইনোভেশনের যে এফেক্টিভনেস বা ইনফ্লুয়েন্সের জায়গাটিকে কিন্তু বিশেষিত করতে সাহায্য করবে। তাহলে এই যে সেই ভ্যালুকে ক্রিয়েট করতে হবে, সেই ভ্যালু ক্রিয়েট কীভাবে করা যেতে পারে বা কোন ভ্যালুটাকে আমরা রিচ করতে চাই ইনোভেশন এর মধ্য দিয়ে, সেই ভ্যালু ক্রিয়েটিং বিভিন্ন প্যারামিটারগুলোকে নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ যখন কোনো কিছু জিনিস একটা ক্রিয়েট হওয়ার পরে আমি কিভাবে বুঝবো যেটি নতুন সৃষ্টি হলো, যে ইনভেন্ট করা হলো, সেটির মধ্যে উচ্চ পর্যায়ের প্রভাব বিস্তারকারী সামর্থ্য বা সম্ভাবনা রয়েছে, সেটি আমি বুঝবো কী করে, সেটাকে মেজার করবো কী করে। সেজন্য মেজারমেন্টের জন্য যেটি অত্যন্ত আবশ্যক সেটি হচ্ছে যে ভ্যালু বেসড
চেঞ্জ প্যারামিটার সেট করতে হবে এবং সেটাকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, যে প্যারামিটারগুলি মূলত এই যে নতুন যে ইনোভেশন হবে সেই ইনোভেশন হওয়া কনসেপ্ট বা আইডিয়ার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে একটি ধারণা স্পষ্টভাবে গঠন করতে সাহায্য করবে। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ইন্টারনাল এক্সপার্টাইজ বাট সাস্টেইনিং দ্য অ্যাপ্রোচ অফ কন্ট্রোল। আইডেন্টিফিকেশন অফ এক্সটার্নাল এক্সপার্টাইজ, এখানে বলা হচ্ছে যে আমরা ওপেন ইনোভেশন হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ বা মডেল যেখানে ইন্টারনাল এক্সপার্টাইজের পাশাপাশি এক্সটার্নাল এক্সপার্টাইজকে যখন মানে এখানে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যক্তি যদি তার নিজের মতো করে নিজের ভাবনা চিন্তা ইত্যাদিগুলোকে যেমন ব্যবহার করবেন এবং সেগুলোকে তিনি নিজের মতো করে কাজে লাগাবেন, পাশাপাশি তিনি কিন্তু বাইরের কোনো এক্সপার্টাইজ বা বাইরের কোনো এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে বিভিন্ন রকমের মেধা বা ভাবনা চিন্তা বা স্কিলকে পারচেস করতে পারেন বা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার এখানে কিন্তু এক্সটার্নাল এক্সপার্টাইজকে ইউজ করার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলিং বিষয়টি কিন্তু কিছুটা হলেও সেখানে ফোকাস করা হবে। অর্থাৎ এমন বিষয় হবে না যে ব্যক্তি যখন নিজে কোনো ইনভেন্ট করতে গিয়ে এক্সটার্নাল এক্সপার্টাইজ এসে বা এক্সটার্নাল এক্সপার্টাইজের জায়গাটিকে ইউজ করতে গিয়ে দেখা গেল যে ব্যক্তির যে নিজস্বতা সে নিজস্বতা সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে এবং এর ফলস্বরূপ ব্যক্তি তার যে নিজস্ব যে অবজেক্টিভ নিয়ে কাজটি শুরু করেছিল সে কাজটি করতে গিয়ে দেখা গেল সম্পূর্ণ প্রভাব এক্সটার্নাল এক্সপার্টাইজের এখানে মানে নিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফলে মূল কাজটি যথার্থভাবে সম্পন্ন হচ্ছে না। সেই জন্য এক্সটার্নাল এক্সপার্টাইজ ইউজ করার ক্ষেত্রে এই কন্ট্রোলিংয়ের একটি বিশেষ জায়গা থাকা প্রয়োজন। এরপরে বলা হয় যে তৃতীয় যে সিকোয়েন্সটি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এক্সটার্নাল এক্সপার্টাইজ, এটা হলো। এরপর চতুর্থ যে জায়গাটি ডেভেলপমেন্ট অফ এফেক্টিভ রিলেশনশিপ ফর ওয়ার্কিং ইন নিউ অ্যাপ্রোচ। এখানে বলা হচ্ছে রিলেশনশিপটা তৈরি করতে হবে, এফেক্টিভ রিলেশনশিপ তৈরি করতে হবে ফর ওয়ার্কিং ইন নিউ অ্যাপ্রোচ, মানে এই কাজটি করার জন্য একটি রিলেশনশিপ তৈরি করা দরকার। এখানে ফর্মাল ব্যক্তির সাথে যেমন ইনফর্মাল ব্যক্তির একটা রিলেশনশিপ, এফেক্টিভ রিলেশনশিপ তৈরি হতে পারে। এখানে যেমন হচ্ছে ইন্টারনাল মানে ইন্ডিভিজুয়ালের সাথে গ্রুপের একটি ভালো সম্পর্ক তৈরি হতে পারে। এখানে সেই সম্পর্কটা এফেক্টিভ সম্পর্ক তৈরি করা দরকার, যেটি মূলত সে ইনোভেটিভ যে অপারেশন বা অ্যাসাইনমেন্ট, ইনোভেশনের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা যাতে যথার্থভাবে পূরণ করা যায় বা কাজটি যাতে যথার্থভাবে করা যায়, সে কাজটি করতে গিয়ে যে ধরনের সহযোগিতা বা যে ধরনের সাহায্য দরকার হবে সেই সাহায্যগুলো নেওয়ার ক্ষেত্রে এই রিলেশনশিপটা বিশেষ ভূমিকা পালন করবে। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে যে এরপরে ধাপটিতে বলা হয়েছে যে বিল্ডিং অ্যান এফেক্টিভ ইন্টারনাল ইকোসিস্টেম টু ইউটিলাইজ অ্যান্ড ক্রিয়েট স্কিলস। বলা হয়েছে যে ইন্টারনাল ইকোসিস্টেম দরকার। ইন্টারনাল তা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, ইন্টারনাল তা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, ইন্টারনাল বলতে কোনো সোসাইটির ক্ষেত্রেও হতে পারে। যে ইন্টারনালি যে সমস্ত মেকানিজমগুলি থাকবে বা অ্যাক্টিভিটিগুলি থাকবে সেই মেকানিজম বা অ্যাক্টিভিটিগুলির মধ্যে যেন একটি ইন্টারকানেক্টেডনেসের যে জায়গা সেটি যেন স্পষ্টভাবে প্রতিফলিত হয়, ইন্টারডিপেন্ডেন্টের জায়গাটি স্পষ্টভাবে প্রতিফলিত হয় এবং পাশাপাশি বলা হয়েছে যে সেখানে যাতে একটি হাইজেনিক বা হেলদি একটা অ্যাটমসফিয়ার বা হাইজেনিক বা হেলদি একটা রিলেশনশিপ বা ইন্টারাকশান বা কমিউনিকেশনের বিষয়গুলি যাতে যথার্থরূপে মেনটেন হয়। এখানে সেজন্য বলা হয়েছে এফেক্টিভ ইন্টারনাল ইকোসিস্টেমটা ভালো থাকতে হবে। ধরা যাক কোনো একটি সংগঠন, সেই সংগঠনের মধ্যে যে সদস্যরা রয়েছে সে সদস্যরা কোনো মহৎ উদ্দেশ্য পূরণ করার জন্য, নতুন কিছু সৃষ্টির জন্য, নতুন কোনো কাজের জন্য সংঘবদ্ধ হয়েছে বটে, কিন্তু দেখা যাচ্ছে সেই সংগঠনের অন্তর্ভুক্ত প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের মধ্যে ভালো সম্পর্ক নেই, তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, তাদের মধ্যে দ্বিধা রয়েছে, তাদের মধ্যে সংশয় রয়েছে, তাহলে কিন্তু সেখানে বলা হবে যে সেখানে ভালো বা কার্যকরী বা এফেক্টিভ ইকোসিস্টেম সেখানে নেই। যাতে যে কোনো সংগঠন বা যে কোনো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ বর্তমান থাকে বা যে সিস্টেম বর্তমান থাকে, সেই সিস্টেম বা ব্যক্তিবর্গের মধ্যে যাতে একটি এফেক্টিভ ইন্টারনাল ইকোসিস্টেম বর্তমান থাকে, সেটা থাকে, সেটি হচ্ছে ওপেন ইনোভেশনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। যদি না থাকে সেক্ষেত্রে সেটিকে তৈরি করা প্রথমেই প্রয়োজন। যদি এটা তৈরি করা যায় তাহলে তার পরিপ্রেক্ষিতে যেটা হবে সেটা হচ্ছে সেই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যে ব্যক্তিবর্গ, তাদের যে সমস্ত স্কিলগুলো রয়েছে, তাদের যে সমস্ত নলেজগুলি রয়েছে, সেই স্কিলগুলোকে বা নলেজগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করা যাবে, সেগুলিকে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগানো যাবে। এবং পাশাপাশি বলা হচ্ছে একটি যদি ভালো হাইজেনিক ইন্টারনাল ইকোসিস্টেম কোনো একটি অর্গানাইজেশনে থাকে তাহলে সেখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের স্কিল ডেভেলপ করা সম্ভব হবে। এরপরে যেটি বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সে, সেটি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন
অর্গানাইজেশন অফ অ্যাক্টিভিটিস ফর ওপেন ইনোভেশন। এখানে যেমন বলা হয়েছে কোনো একজন ব্যক্তি বা কোনো এক দল ব্যক্তি একটি বড় সমাজ বা কোনো একটি বড় সিস্টেমের বা কোনো একটি সংগঠনের অন্তর্ভুক্ত সমস্ত রকমের কাজগুলি নিজেরা কন্ট্রোল করবে না বা রেগুলেট করবে না, বা সমস্ত ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত রাখবে না। অর্থাৎ যেমন ক্ষমতা, দায়িত্ব ইত্যাদি নিজেরা, অর্থাৎ একজন বা গুটি কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে নিজের যোগ্যতা অনুসারে, অর্থাৎ কোনো একটি সংগঠনের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ বা তাদের যে সদস্য বর্তমান থাকে, সেই সদস্যদের মধ্যে তাদের যোগ্যতা অনুসারে যার যেটা করার সম্ভাবনা রয়েছে, সেই যোগ্যতা অনুসারে তাদেরকে দায়িত্ব, তাদেরকে অ্যাসাইনমেন্ট এবং পাওয়ার, তো সব কিছু কিন্তু ডিসেন্ট্রালাইজ করার কথা, বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। কারণ এই বিকেন্দ্রীকরণ করার মধ্য দিয়েই কিন্তু বলা হয় যে সাধারণভাবে ওপেন ইনোভেশনের একটি বাতাবরণ তৈরি হতে পারে। ফলে ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে যে দূরত্ব, ব্যক্তির দূরত্ব যেমন মানসিক দিক থেকে হতে পারে বা ভাবনার দিক থেকে হতে পারে, সে দূরত্বকে কিন্তু দূর করা সম্ভব হয়। ফলে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের সাথে যুক্ত হবে, যেটি হচ্ছে ওপেন টিকে বিশেষভাবে বিশেষিত করার জন্য অত্যন্ত আবশ্যক। এরপরে যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন উইথ দ্য ইকোসিস্টেম। অলরেডি বলা হয়েছে যে এই অর্গানাইজেশনাল ইকোসিস্টেমের পাশাপাশি যে ন্যাচারাল যে ইকোসিস্টেম, সে ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা দরকার। অর্থাৎ কখনই এরকম হওয়া উচিত নয় যে যখন কিছু তৈরি করা হচ্ছে, সে কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি সংগঠনের জন্য নতুন কিছু তৈরি করা হচ্ছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে পরিবেশের কিছু ক্ষতি হচ্ছে। যে পরিবেশে, যে প্রকৃতিতে ব্যক্তি বা সেই সংগঠন বা সেই জনসম্প্রদায় বিশেষ রূপে বর্তমান রয়েছে বা বিশেষ প্রকৃতির কাজ করে চলেছে, তো সেখানে বা বিশেষ রূপে সম্পর্কযুক্ত সেই রকম জায়গা বা সেরকম পরিস্থিতিতে যাতে সেই নর্মাল ন্যাচারাল যে বা এনভায়রনমেন্টাল যে ইকোসিস্টেম, সেই ন্যাচারাল বা নর্মাল বা এনভায়রনমেন্টাল ইকোসিস্টেমের সাথে পাশাপাশি কিন্তু অর্গানাইজেশনাল ইকোসিস্টেমের একটা অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশন অত্যন্ত আবশ্যক। এরপরে যেটি বলা হয়েছে ক্রিয়েশন দ্য রেলেভেন্ট ম্যাট্রিক্স ফর ওপেন ইনোভেশন। এখানে কি দরকার? এখানে কিন্তু ম্যাট্রিক্স তৈরি করাটা খুব দরকার। অর্থাৎ কীভাবে কাজটি শুরু হবে, কীভাবে কাজ হবে, কোন ইন্টারনাল রিসোর্সগুলি অ্যাভেল করতে হবে, এক্সটার্নাল রিসোর্সগুলি অ্যাভেল করতে হবে, কতটা অ্যাভেল করতে হবে, তার জন্য একটা স্ট্রাকচার্ড যে একটা গাইডলাইন বা ম্যাট্রিক্স বর্তমান থাকে, সেটি কিন্তু তৈরি করতে হবে। এটি হচ্ছে ওপেন ইনোভেশনের জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে বিষয়টি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।